দর্শক, রিশাদ হোসেন এবং এর পরবর্তীতে যে লেগ স্পিনারে আমরা কথা বলছিলাম সন্দীপ লামিচানে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে তার আগে একটু প্রতিবেদন দেখে আসতে চাই। রাত পোহালে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ 2007-এর পর আবারও সুপার 8-এ খেলার হাতছানি। দুই দলের লড়াই তো আছেই, কিন্তু সব কিছু ছাপিয়ে আলোচনায় দুই লেগ স্পিনারের লড়াই। রিশাদ হোসেন বনাম সন্দীপ লামিচানে কে হবেন সেরা? ক্যারিয়ারে রিশাদকে পেছনে ফেললেও চলতি বিশ্বকাপে রিশাদের ধারে কাছে নেই নেপালের তারকা এই স্পিনার। অন্যদিকে 5 বছর আগে সাকিবও লামিচানেকে নিয়েছিলেন এক হাত। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। অর্থের বিনিময়ে ব্যাটিং নয়, শুধু পারফরম্যান্সের বিচারে যদি বাজি ধরতে হয় তাহলে কাকে এগিয়ে রাখবেন? সন্দীপ লামিচানে নাকি রিশাদ হোসেনকে? দুই লেগ স্পিনার, একজন ছোট দেশের বড় তারকার তকমা পেয়ে এরই মধ্যে সুপারহিট, আরেকজন স্রোতের বিপরীতে সুযোগ পেয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপে বাংলাদেশ আর নেপাল ম্যাচের আড়ালে তাই উত্তেজনা ছড়াচ্ছে রিশাদ আর লামিচানের দ্বৈরথ। সাউথ আফ্রিকার বিপক্ষে 4.5 ইকোনমিতে বল করে লামিচানে দিয়েছেন মোটে 19 রান। তবে ওর 11 ডটে এই ম্যাচের মোমেন্টাম পেয়েছিল নেপাল। ম্যাচ হারলেও তাই লামিচানে ছিলেন বেশ সফল। অন্যদিকে রিশাদ কিংসটাউনে বলের ঘূর্ণি তুলে একাই শিকার করেছেন 3 উইকেট। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ব্যাটিং এর পর রিশাদের বোলিংটাই ছিল টাইগারদের জন্য টার্নিং পয়েন্ট। লামিচানের জন্য এবারের বিশ্বকাপের শুরুটা ছিল আপসেটে ভরা। যুক্তরাষ্ট্রের ভিসা পরপর দুইবার প্রত্যাখ্যান হওয়ায় মিস করেছেন নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকা ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজে খেলা শুরু হতেই লামিচানে দলের সাথে যোগ দিয়ে বাড়িয়েছেন টিম স্ট্রেংথ। 6 বছরের টি-20 ক্যারিয়ারে 53 ম্যাচে 98 উইকেট নেওয়া এই লেগির বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আছে বেশ ভালো ধারণা। লামিচানের মতো রিশাদের ক্যারিয়ার লম্বা না হলেও এই লেগি এবারের বিশ্বকাপে ফেলে দিয়েছেন শোরগোল। 3.6 ডিগ্রিতে বল ঘুরিয়ে পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের টিম প্রিঙ্গেল, পাকিস্তানের শাদাব খান আর যুক্তরাষ্ট্রের হারমিত সিংকে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা। সাউথ আফ্রিকার বিপক্ষে 1 উইকেট। রিশাদ যুক্তরাষ্ট্র পর্বে ছিলেন অপ্রতিরোধ্য। সাকিব থেকে শান্ত সবাই রিশাদের বোলিংয়ে টোটালি মুগ্ধ। এখন দেখার অপেক্ষা ফেস টু ফেসে লামিচানেকে কিভাবে মাত দেন রিশাদ। পার্থ বণিক, 71। লামিচানে ভার্সেস রিশাদ হোসেন, কে হতে যাচ্ছেন নেপাল ভার্সেস বাংলাদেশ ম্যাচের সেরা? এবং একই সাথে কে আসলে আলটিমেটলি দিন শেষে ফ্রুটফুল একটা ভূমিকা পালন করবেন, ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠবেন, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু যুক্ত হচ্ছেন। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম পার্থ বণিকের রিপোর্টটা এবং আমরা জানি যে লেগ স্পিনে বাংলাদেশের ব্যাটারদের একটু বাড়তি দুর্বলতা দেখা যায়। সেই দুর্বলতাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা কাটিয়ে উঠেছেন রিসেন্টে? ধন্যবাদ এবং 71-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতক্ষণ ধরে আপনার রিপোর্টটা অনেক মনোযোগ সহকারে শুনছিলাম। দেখেন, একটা কথা বলি, আগে এখান থেকে আসি। লামিচানে কিন্তু 4 ওভারের বেশি বল করতে পারবেন, 1। 2, লামিচানে ইজ আ ভেরি গুড বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা কিন্তু রশিদ খান থেকে শুরু করে এমন কোনো বলার নেই, সবাইকে কিন্তু খেলেছে। প্লাস যেটা আমাদের এখন বাড়তি সুবিধা, এই যে রিশাদ হোসেনের কথা আমরা বলছি, সেও তো লেগি এবং তার সাথেও তো আমাদের ব্যাটসম্যানরা প্র্যাকটিস করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে সেন্ট ভিনসেন্টের পিচটা আসলে কিভাবে ব্যবহার করবে, সেইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আমি আজকে আপনার রিপোর্টের মাধ্যমেই শুনতে পারলাম যে তানভীর ইসলামকেও খেলানো হতে পারে। তাহলে কার বদলে? কারণ আমাদের যে পেস অ্যাটাকটা ছিল এতদিন, যারা এই টিমটাকে একদম সুন্দরভাবে এগিয়ে নিয়ে আসছে, এখন তানভীরের ইনক্লুশনে কে বাদ পড়বে সেটা কিন্তু খুব ভাইটাল। এবং সেই জায়গায় যদি আপনার কোনো বোলারকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু একটু বিপদ হবে। এই কারণে মানে আপনার আমার পেস অ্যাটাকটা যেটা আছে, এই যে আপনার তাসকিন, মোস্তাফিজুর এবং আমাদের সাকিব, এদেরকে এখন সরানো কিন্তু একবারেই ঠিক হবে না। ইয়েস, আপনি এক জায়গায় চিন্তা করতে পারেন, জাকির যদি খেলে সেই জায়গাটাতে আপনি খেলাতে পারেন। কারণ এক নেপালকে নিয়ে আমি কিন্তু একা লামিচানেকে নিয়ে চিন্তা করতে রাজি না। ইয়েস, কোন দলকে আমি ছোট করে দেখতে চাই না।
তারপরেও যে হাইপটা আমরা তুলছি, আমি তো সম্পূর্ণভাবে আশাবাদী যে বাংলাদেশ খুব, দেখেন আমি কিন্তু কঠোর সমালোচনা করি সব সময়, বাট এখন যেই পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে সেখানে আমি মনে করি না, ইয়েস একটা সমস্যা হবে, সেটা হচ্ছে নেপাল হলো ফ্রি ফ্লো খেলবে। কারণ কি, ওদের জিতলেও কোনো লাভ নেই, হারলেও কিন্তু কোনো লাভ নেই। কিন্তু বাংলাদেশের যেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রেসারটা একেবারেই না নেওয়া। এই যে আমি শুনলাম আপনার রিপোর্টের মাধ্যমে যে আপনার শান্ত অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের এখন প্রয়োজন না, এখন হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে স্ট্রং হওয়া, যে আগের খেলাগুলো ভুলে যেতে হবে টোটালি, বোথ লিটন দাস এবং আপনার শান্তর। তবে একটা জিনিস, লিটন দাস কিন্তু গত খেলায় যে আউটটা হয়েছে, যে ক্যাচটা ওনার নেওয়া হয়েছে, আমি শিওর যে এইবারের ওয়ার্ল্ড কাপে টপ 5 ক্যাচের মধ্যে ওইটা কিন্তু একটা লিটন দাস, থাকবে। অর্থাৎ লিটন দাস যে অন অ্যান্ড অফ আমরা বলছি, আলটিমেটলি পরিসংখ্যানের খাতায় খুব ভালো তিনি ব্যাটিং করেছেন সেটা বলা না গেলেও তার প্রতি আলাদাভাবে আশাবাদী হতে পারি আমরা, কারণ তিনি রানে যে ফিরছেন না বিষয়টা এরকম নয়। কিন্তু নেপালের বিপক্ষে যে বাংলাদেশের যে গেম প্ল্যানটা, খুবই সহজ সমীকরণ দিয়ে বাংলাদেশ সুপার 8টা কনফার্ম করতে পারে, এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা একটু বড় ব্যবধানে জিততে চায়, আত্মবিশ্বাসটা গেইন করা, তাতে নাম্বার 1 আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ নিজেদের যে মোমেন্টামটা সেটা সুপার 8-এ কন্টিনিউ করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশের এই গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত? অর্থাৎ তারা কি তাদের সেই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে যেটা দিয়ে তারা ম্যাচ জিতেছে এবং সেই মোমেন্টামটা কন্টিনিউ করতে চাইবে? ওই যে আমি বললাম, অবশ্যই দেখেন বড় ব্যবধানের তো জিতার প্রয়োজন নেই, এই বড় ব্যবধান ছোট ব্যবধান করতে গিয়ে আমাদের যাতে পারফরমেন্সটার মধ্যে কোনো হ্যাম্পার না হয়। আমরা ব্যাটিং এর সময় ব্যাটিং এ কনসেন্ট্রেশন দিব, এবং আমার বলাররা এতদিন যে বল করেছে তারা যেন আবার খারাপ না করে, তাদের সেই কথাটা মাথায় রেখে তাদের পূর্ণ শক্তি দিয়ে বোলিংটা করানো উচিত। আচ্ছা, এই খেলাটা এমন একটা দাঁড়িয়েছে যে বাংলাদেশকে 34 রানসে, আমি যতটুকু জানি, যদি ভুল না করি আপনি রেকটিফাই করবেন, 34 রানে হারতে হবে, এবং সেই ক্ষেত্রে আবার গিয়ে আপনার সাউথ আফ্রিকাকে 18 রানে হারতে হবে। দিস ইজ টু মাচ। আমরা এইদিকে না যাই, আমরা মনে করছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, যে আমরা অসম্ভব ভালোভাবেই কিন্তু নেপালের সাথে জিতবো। এটার মানে এই না যে আমি নেপালকে খাটো করে দেখবো, তা না। আমরা যেটা বেশি চিন্তিত হয়ে গেছি সেটা হচ্ছে নেপাল সাউথ আফ্রিকার সাথে 1 রানে হেরেছে, এবং লামিচানে, আমি আবারও বলি, লামিচানে বাংলাদেশে কিন্তু বিপিএলও খেলেছে, যথেষ্ট ভাবে মার খেয়েছে অনেক, আমি সামনেই দেখেছি, কারণ উনি খুবই ভালো বলার, এতে কোনো ডাউট নাই। বাট ওই একটা লামিচানেকে না চিন্তা করে আমরা ওদের অন্যান্য বলার কেমন বল করে, তারা কি, সেটাও দেখতে হবে, এবং ওদের ব্যাটসম্যানের আপনার দুর্বল জায়গাগুলো কোনগুলো সেগুলোই চিন্তা করা ভালো, কারণ ইট ইজ আ টিম গেম, নট অনলি লামিচানে। এবং আমি মনে করি যে, দেখেন আমি একটু ঘুরিয়ে বলি, এই যে গ্রুপটা একটু আগে আপনারা ডেথ গ্রুপ বললেন, আসলে এটা ডেথ গ্রুপ কি? যদি বাংলাদেশ আপনার ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের গ্রুপে পড়তো তাহলে কি হতো? আসলে যেহেতু এটা আজকে লাস্ট খেলা, মানে এই গ্রুপের লাস্ট খেলা, এবং লাস্ট টিমটা আজকে আপনার ফাইনাল হবে, তাতেই আমরা একটু চিন্তিত হয়ে উঠেছি যে আমাদের পাটা দিয়েও আবার দিতে পারছি না। মানে যদি আমরা সাউথ আফ্রিকার সাথে জিততাম, আজকে এই টপিকস নিয়ে হয়তো বা কথাও হতো না। তো ইনশাল্লাহ যেইভাবে বাংলাদেশ টিম 1-2 ছাড়া অন্যরা কিন্তু ভালোই ছন্দে ফিরেছে, সেই ছন্দটা ধরে রেখে আমরা যদি আগাই, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশ খুব ভালোভাবেই জিতবে। নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই বাংলাদেশ দারুণভাবে জিতবে, এবং আপনি যেটা বলছিলেন যে ফর্মে ফেরার একটা ব্যাপার রয়েছে, সেই ফর্মে মোটামুটি বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারই ফিরেছেন। আমরা প্রত্যাশা করতে চাইবো নিশ্চয়ই নেপালের বিপক্ষে, যেহেতু প্রতিপক্ষ হিসেবে তারা খুব একটা শক্তিশালী নয়, সেই জায়গায় নিশ্চয়ই নিজেদের সঠিক যে সামর্থ্যটা রয়েছে সেটা তারা প্রদর্শন করতে পারবেন, এবং সেই মোমেন্টামটা সুপার 8-এ ক্যারি করতে পারবেন। আনোয়ার ইকবাল মিতু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতুর সঙ্গে আলোচনা করছিলাম নেপাল বাংলাদেশ ম্যাচ নিয়ে। নেপাল এবং বাংলাদেশ ম্যাচের মধ্যে আসলে কারা এগিয়ে রয়েছে, কোন জায়গাগুলোতে ভাইটাল রোল প্লে করতে পারেন, কাদের অবস্থান, অর্থাৎ বাংলাদেশ দলের কার অবস্থানটা কোথায়, কার রোলটা কি, সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এবং একই সঙ্গে লামিচানে এবং রিশাদ হোসেন, দুজন যে লেগ স্পিনার রয়েছেন, তাদের পারফরমেন্স কেমন হতে পারে সে বিষয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে।